যে যদি দ্রাবিড় কিপিং করতে না চাইতেন তখন, তাহলে হুম। তার একদিনের দলে থাকাটা মুশকিল হতো। এটা রাহুল দ্রাবিড় ছাড়া তো একদমই একদম। অসম্ভব। কেউ পারত না। এই মানে এই যারা স্টলওয়ার্ট যারা এখন খেলে তারা তো কি করতো মানে এই যে আমি নাম করছি না। অবশ্যই। হুম। ছেড়েই দাও। ওই ম্যাচটাই ভারত হেরেই যেত হয়তো ওখান থেকে। নমস্কার, হুইলর মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে হুইলর মিলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। সায়ক, আজকে আমরা এমন একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলবো, এমন একজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে কথা বলবো, যাকে আমরা সাধারণত ও, যে কোনো আলোচনায়, সাধারণ আলোচনায়, যে কোনো জায়গায় আমরা তাকে বেটার টেস্ট প্লেয়ার হিসেবে গণ্য করে থাকি। অবশ্যই তিনি বেটার টেস্ট প্লেয়ার। টেস্ট ক্রিকেটে তার যা কীর্তি রয়েছে সেগুলো নিয়ে কোনো কথা বলার জায়গাই নেই। মহান সব কীর্তি। কিন্তু ভুলে গেলে চলবে না, এখনো অবধি দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে যাদের টেস্ট এবং ওয়ানডে দুটো ফরম্যাটেই 10,000-এর উপর রান রয়েছে। একজনের নাম অবশ্যই সচিন তেন্ডুলকর, আর একজন আজকের আলোচনার নায়ক রাহুল দ্রাবিড়, যাকে আমরা সাধারণত টেস্ট প্লেয়ার, যে কারণে তার নামও হয়ে গেছে দ্য ওয়াল, যাকে আমরা প্রধানত টেস্ট প্লেয়ার হিসেবে কেরিয়ারের শুরু থেকে জেনে এসেছি এবং এখনো তার টেস্ট ম্যাচের কীর্তিগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই প্লেয়ারটার একই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও 10,000 রান রয়েছে। আমরা আজকে একটুখানি আমরা টেস্ট টেস্ট প্লেয়ার রাহুল দ্রাবিড়কে নিয়ে তো আলোচনা করেই থাকি। আজকে আমরা একটুখানি একদিনের আন্তর্জাতিকে ব্যাটার রাহুল দ্রাবিড়কে নিয়ে কথা বলবো। তুমি নিশ্চয়ই। কিভাবে দেখেছো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল দ্রাবিড়কে? দেখো শুরুর দিকে রাহুল দ্রাবিড় যখন ডেবিউ করে তখন হুম। 96 এ বোধহয় কোয়াড্রাঙ্গুলার সিরিজ ছিল শ্রীলঙ্কাতে একটা। সেখানে অতটা সফল হয়নি এবং আমার যতটুকু মনে আছে সেই সিরিজটায় ভারত ফাইনালে উঠতেও পারেনি। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ফাইনাল হয়েছিল এবং শ্রীলঙ্কা তখন যা টিম চ্যাম্পিয়ন হয় ঘরের মাঠে। হুম। তো আ তারপরে আ দক্ষিণ আফ্রিকা সফর করে ভারত। ভারত 97, 96 শেষে 97 শুরু। ৯৬ শেষে হ্যাঁ, হ্যাঁ ৯৬-৯৭। সেই সিরিজটা obviously ভারত হারে। আ হুম। সচিন তেন্ডুলকরের ক্যাপ্টেন্সিতে মানে হুম। ৩ টে টেস্টের মধ্যে ১ম দুটো হেরে গিয়েই তো মানে আ হুম। মানে ১ম দুটো টেস্ট জিতে নিয়ে সাউথ আফ্রিকা সিরিজ পকেটে নিয়ে নেয়। হুম। ৩rd টেস্টটায় জোহানেসবার্গে হুম। আ যদি আমি ঠিক মনে করে থাকি ভারত টস জিতে বোধহয় আগে ব্যাটিংই নিয়েছিল। কিন্তু আন্ডার ওভারকাস্ট কন্ডিশনস হুম। মানে মানে উইকেট ব্যাটিং এর জন্য মানে যেরকম ওয়ান্ডারার্স আ মানে হয়। উইকেট যেরকম সচরাচর হয়ে থাকে গুড ফর ব্যাটিং হুম। সেটা হলেও মানে সেটা হওয়া সত্ত্বেও কিন্তু মানে আকাশে যথেষ্ট মেঘ ছিল এবং হাওয়া দিচ্ছিল। হ্যাঁ। সেইখানে রাহুল দ্রাবিড় সেঞ্চুরি করেন। অনবদ্য সেঞ্চুরি একটা। 148। ১৪৮ টা না করলে মানে ভারত ৩০০ করতে পারত না হয়তো। তো তো আমার মতে ওই ইনিংসটাই আরকি মানে ইটস কাইন্ড অফ আ মেকিং অফ রাহুল দ্রাবিড়। ওকে। এবং তারপর তো আ মানে গ্র্যাজুয়ালি ওয়ান ডে ম্যাচ গুলোতেও আমরা দেখেছি ও কতটা মানে মানে উনি কতটা এফেক্টিভ হতে পারতেন। এক্স্যাক্টলি। এবং মানে যদিও একটা ফেজ আসে তারপরে, যে সময়টা তাকে টিম থেকে ড্রপড হতে হয়, মানে ওয়ান ডে ক্রিকেটে আমি বলছি। অ্যাডপ্ট হতে হয় এবং মানে সুনীলের জন্য। আ 98 এ মানে আমার তো সেরকম হ্যাঁ। মনে পড়ছে না। মানে ও ব হ্যাঁ, তুমি উনি মনে করে দেখো, যখন ভারত অস্ট্রেলিয়া এসেছিল, সরি, অস্ট্রেলিয়া ভারতে এসেছিল, যে ট্রায়াঙ্গুলার সিরিজ হয়েছিল, বা রাহুল শারজায় যে দ্রাবিড় ভয়ঙ্করের ইনিংস, ছিল সেই টুর্নামেন্টও রাহুল দ্রাবিড় ছিল না টিমে। ছিল না টিমে। কিন্তু ওই মানে কিন্তু ও মানে স্ট্রাইক রেট ইনিশিয়ালি একটা সমস্যা হলেও রাহুল দ্রাবিড় কিন্তু তারপরে যথেষ্ট পরিশ্রম করে সেই এক্স্যাক্টলি। সেই সমস্যাটাকে দূর করার চেষ্টা করেন এবং সেটা আমরা দেখি
99 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার সঙ্গে এক্স্যাক্টলি আমি এটা রাখতে যাচ্ছি। এবং এবং ওনার কেভিআর পার্টনারশিপ। সঙ্গে তুমি যদি ঠিক মানে ঠিক মনে করে দেখো ওই ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে টনটনের ওই ম্যাচটা দেখবে, ইট ওয়াজ রাহুল দ্রাবিড় হু ইয়েস, হু স্টার্টেড। হু ওয়াজ দ্য ইনস্টিগেটর। ইয়েস, হ্যাঁ? হ্যাঁ, ও মানে আগে রাহুল দ্রাবিড় মারতে শুরু করলো, তারপরে কিন্তু সৌরভ গাঙ্গুলি শুরু সৌরভ করেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ওই ওই ইংল্যান্ডে ওই বিশ্বকাপে ওটা প্রথম কথা হচ্ছে আর্লি সামারে খেলা হয়েছিল এবং ওটা একটা অদ্ভুত বলে মানে হোয়াইট ডিউক বলে খেলা হয়েছিল, যেটা এরপরে আর হ্যাঁ, হয়নি। অনেক যেখানে মত্ত বলটা অনেক বেশি নড়াচড়া করছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। সেখানে হাইয়েস্ট রান স্কোরার হয়ে যাওয়া, দুখানা বড় সেঞ্চুরি। এক্সাক্টলি। তো ওই টুর্নামেন্টে বোধহয় রাহুল দ্রাবিড়কে ওয়ানডে ক্রিকেটে অন্য পর্যায়ে মানে নেক্সট লেভেল ব্যাটার করে দেয়। হ্যাঁ, কারণ সেই একই সালে 99 এই যখন নিউজিল্যান্ড মানে বোধহয় অক্টোবর কি নভেম্বরে খেলতে আসে একটা হ্যাঁ, বাইল্যাটারাল হ্যাঁ, সিরিজ। হ্যাঁ, বোধহয় সেকেন্ড ওয়ানডে ম্যাচটা শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। এক্স্যাক্টলি। হ্যাঁ, শচীন 186 না কত হ্যাঁ, 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 ওরকম একটা করে, আর রাহুল দ্রাবিড় 153 বলে 153। হ্যাঁ, হ্যাঁ, তো মানে আর সেই ম্যাচটা কিন্তু লাল বলে খেলা হয়েছিল, সাদা বলে খেলা হয়নি। ঠিক, ঠিক, হ্যাঁ, হ্যাঁ, হায়দ্রাবাদেই বোধহয় খেলা হয়েছিল, মানে হায়দ্রাবাদের পুরনো স্টেডিয়ামটা, পুরন স্টেডিয়াম। জওহরলাল নেহেরু স্টেডিয়াম যেটা, নাকি লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, সরি নামটা আমি ভুলে আমি যাচ্ছি। স্টেডিয়ামটা ভুলে গেছি, বাট এটা মনে হ্যাঁ, আছে যে ওটা লাল বলের হায়দ্রাবাদের পুরনো টুর্নামেন্ট ওই স্টেডিয়ামে সাইডে খেলা ছিল। হয়েছিল এবং লাল বলে খেলা হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, এবং ডে ম্যাচ ছিল। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াস, হ্যাঁ, ডে ম্যাচ। হ্যাঁ, তো এই এই আরেকটা ইনিংসেও য মানে হ্যাঁ, অবভিয়াসলি সেই নিউজিল্যান্ড টিমের বোলিং অ্যাটাক মানে অতি সাধারণ মানের ছিল ঠিকই। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট ১৫৩ রান করা সেই সময়ে হুম, ওয়ানডে ক্রিকেটে কিন্তু অতটা ইজি ছিল না। এক্স্যাক্টলি। আর যে যে আর ব্যাটারকে যেখানে নিয়ে উল্টো দিকে সচিন তেন্ডুলকর খেলছে শচীন সেও তেন্ডুলকর ব্যাট হ্যাঁ, করছে, হ্যাঁ, তো আ তাকে অলমোস্ট ম্যাচ করা। মানে এমন ইয়েস, একজন প্লেয়ার যার স্ট্রাইক রেট নিয়ে এত কমপ্লেন এত কমপ্লেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো এই এই দুটো ইনিংস মানে মানে আমার মতে রাহুল দ্রাবিড়কে আ মানে কাইন্ড অফ গড়ে দেয় আরকি ঠিক, ফর দ্যা 50 ওভার ফরম্যাট। অবশ্যই। এবং তুমি ভেবে দেখো মানে একদিনের ক্রিকেটে একাধিক ৩০০ রানের পার্টনারশিপ ওয়ানডে মানে টেস্টে তো হয়েছেই। একদিনের ক্রিকেটেও একাধিক ৩০০ রানের পার্টনারশিপে ভাগিদার হয়ে রয়েছে কিন্তু রাহুল দ্রাবিড়। হ্যাঁ, একদম, একদম। এইখানে এটা তোমাকে এটা এরপরে কোয়ালিটি না থাকলে হয় না এটা। অ্যাবসলিউটলি, মানে অ্যাবসলিউটলি। তুমি খালি ওপর দিয়ে খালি মানে স্কুপ মারবে, রিভার্স স্কুপ মারবে, ওই মেরে তো হয় না। এখনকার এক্সাক্টলি। লোকজন শুনলে রেগে যায়। হ্যাঁ, কিন্তু এটা ফ্যাক্ট। অবভিয়াসলি, এবং অবভিয়াসলি। যেহেতু এটা হার্ড রিয়েলিটি ওইজন্যেই এ মানে এই এখনকার কিছু আপস্টার্ট কিছু ক্রিকেট ফ্যান বলো বা কিছু মানে কিছু ক্রিকেট প্লেয়ার বলো, এদের গায়ে লাগে এত বেশি। আরেকটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে এরপরে 99 এ তুমি কথা বললে, হুম, হুম। তারপরে এবং এবং তুমি ভেবে দেখো তারপর 2000 এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা যুবরাজ সিং জাহির খানদের ডেবিউ হয়, সেখানেও কিন্তু একটা বেশ কিছু ছোট ছোট পার্ট কিন্তু ছিল রাহুল দ্রাবিড় ব্যাটসম্যান ব্যাটার রাহুল দ্রাবিড়ের। এরপর এই জায়গাটা থেকে আমি তোমাকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি যেখানে তিনি একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে কিপিং হুম, শুরু করলেন এবং এমন একটা পজিশন তৈরি হয়েছিল সেই সময় যে এটাও শোনা যাচ্ছিল যে যদি দ্রাবিড় কিপিং না করেন সেক্ষেত্রে তার প্রথম একাদশে জায়গা পাওয়ার একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ। তো এবং তারপর তিনি কিপিং শুরু করলেন। এই মুভটা রাহুল দ্রাবিড় মানে ব্যাটার রাহুল দ্রাবিড়ের উপর কতটা ইম্প্যাক্ট ফেলেছে তোমার মনে হয় বলে তোমার মনে হয়? দেখো মানে এটা তো মানে আ এটা তো obvious যে যদি দ্রাবিড় কিপিং করতে না চাইতেন তখন, তাহলে হুম, তার একদিনের দলে থাকাটা মুশকিল হতো। হুম, কিন্তু আবার এটাও দেখতে হবে যে কে মানে মানে কিপার ব্যাটার হিসেবে খেলে হুম। ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় কিন্তু ওই সময় মানে টেস্ট ক্রিকেট তো ছেড়েই দাও। মানে ওটা নিয়ে মানে কোনো সেই সময় কথাই তো হবে টেস্ট ক্রিকেটে অন্য পর্যায়ে পৌঁছে গেছেন রাহুল দ্রাবিড়। অন্য পর্যায়ে পৌঁছে গেছে রাহুল দ্রাবিড়। তো কিন্তু ওয়ান ডে তেও অন্য লেভেলে চলে যায়।
তার ব্যাটিংটা কমপ্লিটলি অন্য লেভেলে চলে যায় এবং এত Exactly. কুইক অ্যাডজাস্ট করা, হুম, এটা তো একদমই অন্যরকম রাহুল দ্রাবিড়কে দেখে মানে একদম অন্যরকম রাহুল দ্রাবিড় মনে হতো। হুম, কারণ তুমি NatWest সিরিজ যদি দেখো হুম, 2002, মানে আ বোধহয় ওটা ভারতের ফার্স্ট ম্যাচ ছিল। মানে ফার্স্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এগেইনস্ট হুম, ইংল্যান্ড, লর্ডসেই। হ্যাঁ, ২৭২ আ হ্যাঁ, ভারতকে চেস চেস করতে করতে। হয়। তো একসময় ১৪০ রানে ৪ উইকেট পড়ে যায়। হুম, আর কয়েক মাস আগেই আ নিজেদের দেশে টিম মানে টিম হয়েছে ভারত সিরিজ। পরপর আ ২ টো ম্যাচে দুটো ইংল্যান্ডকে কে মানে এই অবস্থা থেকেও হারাতে পারেনি। ঠিক। তো সেটা মানে সেটা নিশ্চয়ই তখন প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ড এ ছিল এটা। এক্সাক্টলি। কিন্তু ওই ম্যাচটায় ৪ উইকেটে ১৪০ অড হয়ে যাওয়ার পর হুম, আবির যে ব্যাটিংটা করলো প্লাস যেভাবে যুবরাজ সিংকে, মানে তখন ফ্রেশ যুবরাজ সিং, এক্সাক্টলি। হ্যাঁ? জাস্ট মানে আ মানে ইন্টারন্যাশনাল কয়েকটা ক্যারিয়ারে জাস্ট ১-২ বছর হয়েছে হুম, এবং হুম। তার আগে মানে যদি ঠিক ওই মনে করে থাকি যুবরাজ সিং ড্রপ জিম্বাবুয়ে করে, বা ইংল্যান্ড সিরিজের আগে কিন্তু তোমার ড্রপটা হয়েছিল যুবরাজ সিং। এক্সাক্টলি জিম্বাবুয়ের সঙ্গে একটা হোম সিরিজেই ও কামব্যাকটা করে। যুবরাজ, কাইফ দুজনেই এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। কাইফের বোধহয় ডেবিউ সিরিজ ছিল বোধহয় ক্যাফে জিম্বাবুয়েটা। ওরা ডেবিউ ছিল, যুবরাজ কামব্যাক করে। যুবরাজ কামব্যাক করে। হুম, তো আ মানে মানে একটা রিলেটিভলি ইনএক্সপেরিয়েন্স প্লেয়ারকে হুম। তাকে ঠিকঠাক গাইড করে নিয়ে যাওয়া, প্লাস নিজের ইনিংসটাও মানে সমান সাবলীলভাবে খেলে যাওয়া। এটা তো রাহুল দ্রাবিড় করে দেখিয়েছে। এবং সেই ওটা ম্যাচটা একবার নয় কিন্তু। শুধু সেই একবার নয় কিন্তু এটা না, একাধিকবার মানে তুলনায় ইয়াঙ্গার কখনো যুবরাজ সিংকে নিয়ে, কখনো মোহাম্মদ কাইফকে নিয়ে বহু ম্যাচ ইন্ডিয়ার হয়ে কিন্তু আ রাহুল দ্রাবিড় সে সময় বের করে দিয়েছে। এই যে এই কাইফকে নিয়ে তুমি এক্ষুনি তুললে প্রসঙ্গটা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি, ওই ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি জিম্বাবুয়ে ম্যাচটা জিম্বাবুয়ে এক্সাক্টলি। ভারত হঠাৎ ২০০৩ ৮০ ওয়ার্ল্ড ৫ কাপে না ৬ নিউজিল্যান্ড হয়ে যায় ম্যাচ। বোধহয়। ২০০৩ ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড ম্যাচ। হ্যাঁ, সেটায় ছোট টার্গেট অলমোস্ট কিন্তু তাও 20 ফর 3 বা এরকম হ্যাঁ, কিছু একটা কন্ডিশন হয়ে গেছিল। ৩ উইকেট ২১ হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ৩ উইকেট ২১ হয়ে গিয়েছিল এবং আ মানে তখন ব্রেন্ডন ম্যাকালাম তখন তো বাচ্চা। হুম, হ্যাঁ, একটা সহজ কট বিহাইন্ড অপরচুনিটি রাহুল দ্রাবিড় ফেলে দিয়েছিল ম্যাচটা। এক্সাক্টলি। সেটা ঠিক আছে, সেটা পার্ট অফ দ্য গেম, সেটা হতেই পারে। হুম, কিন্তু তারপরে যা কম্পোজার দেখিয়েছিল রাহুল দ্রাবিড়, যা এক্সাক্টলি। টেন্ডুলকার দেখিয়েছিল সাংঘাতিক। প্লাস আ তার আগে পাকিস্তান ম্যাচটা, এক্সাক্টলি এই কথাটাই আমি বলতে চাইছিলাম। আমরা সবাই সচিন তেন্ডুলকর ইনিংসটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ নিশ্চয়ই গ্রেট ইনিংস, হ্যাঁ, আনডাউটেডলি। ইনিংস না খেললে ভারত জিতত না। কিন্তু ঠিক। সচিন আউট হওয়ার পরেও কিন্তু হুম, আ তো 84 না কত আরো দরকার ছিল জিততে গেলে। আর ওই পার্টনারশিপটার পর, মানে দ্রাবিড়-যুবরাজ পার্টনারশিপটার পর আর সেরকম আ ওই বোধহয় দীনেশ মোঙ্গিয়া ছিল। কিন্তু সে ঠিক, কতটা ঠিক। কারণ কাইফ আগে অ্যাগেইনস্ট আউট হয়ে গেছিল। কতটা কি, মানে কতটা কার্যকরী হতো কোনো ঠিক নেই। ঠিক। তো মানে দ্রাবিড় যেভাবে একটা দিক একদম মানে পুরো সিল করে দিয়েছিল প্রায়। মানে যেখানে হুম, ওয়াসিম আকরাম ফার্স্ট স্পেলে শচীনের হাতে মার খাওয়ার পরেও সেকেন্ড স্পেলে বলটাকে যেভাবে রিভার্স করাচ্ছিলেন, হুম, হ্যাঁ? মানে আমি একদিন দেখছিলাম আকরাম ওই ম্যাচটায় ফার্স্ট ৫ ওভারে ৩৪ রান দেয়। হুম। নেক্সট ৫ ওভারে দিয়েছে মাত্র ১৪। বু বোঝো অবস্থা। তো হ্যাঁ, তো ওইখানে আ মানে ওয়াসিম আকরামের মতো, হ্যাঁ, ঠিক আছে মানছি সেটা তার একদম মানে শেষের দিকে ক্যারিয়ারে। প্রান্তে ওয়াসিম আকরাম, কিন্তু মানে তাও ঐরকম যে রিদম এ বল করে যাচ্ছে, তাকে একটাও উইকেট না দেওয়া, মানে somehow হুম, জাস্ট মানে দাঁতে দাঁত চেপে তার প্রত্যেকটা বলকে ডিফেন্ড করে যাওয়া। এটা রাহুল দ্রাবিড় ছাড়া তো একদমই ঠিক। অসম্ভব পুরো। কেউ পারত না। এই মানে এই যারা স্টলওয়ার্ট যারা এখন খেলে তারা তো কি করতো মানে, কি যে আমি নাম করছি না, অবশ্যই। হুম, ছেড়েই দাও। ওই ম্যাচটাই ভারত হেরেই যেত হয়তো ওখান থেকে। না, একদম, একদম। কিন্তু ওইখানে মানে আ দ্রাবিড় খুব বেশি রান করেননি। 44 নট আউট বোধহয় হ্যাঁ, ছিল। কিন্তু উল্টো দিকে যুবরাজের খেলার জায়গাটাও তৈরি করে দিয়েছিল। একদম।
তুমি ওখান থেকে আবার তুমি 2004-এ পাকিস্তান ট্যুরে এসো, যেখানে ভারত পিছিয়ে গিয়ে 3-2 ওডিআই সিরিজটা জিতলো। ফোর্থ সেখানে ওডিআই, ফোর্থ ওডিআইটা। কাইফ আর রাহুল দ্রাবিড়। যুবরাজ আর কাইফ এই দুটো পরপর পার্টনারশিপ। হ্যাঁ হ্যাঁ, দুজনের সঙ্গে পার্টনারশিপ। 293 চেস করতে গিয়ে যখন সৌরভ গাঙ্গুলি আউট হয় 94 ফর 4 হয়ে যায় ইন্ডিয়া। এক্স্যাক্টলি। মানে একটাই সুবিধে ছিল যে রান রেটটা খুব ভালো ছিল। রান রেটটা ভালো ছিল, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মানে ওই পাকিস্তানি বোলিং এর এগেইনস্টে শোয়েব আক্তার মানে যেখানে পুরো আগুন ছুটছে পুরো। হুম। তারপর আরেকটা বোলার কি মোহাম্মদ সামি, সেও খুব খারাপ সামনে ছিল ছিল, না। হ্যাঁ। হ্যাঁ, আব্দুল রাজাক ফাজাক এরাও ছিল। হ্যাঁ, আরেকটা সুবিধে ছিল মানে তোমার যে মানে যেটা পাকিস্তানে হয়ে থাকে একদম মানে প্রায় সারা বছরই ওদের ওখানে হয়ে থাকে। লাহোর ফাহরে তো মেইনলি ডিউ পড়ছিল খুবই। তো ডিউটা মানে মানে যে টিম সেকেন্ড বোলিং মানে করবে। সেকেন্ড বোলিং করতে গেলে টিমের মানে প্রবলেম হতোই। পাকিস্তানে তো হয়েছিলই। কারণ ওরা এমনি ওরা মানে বড্ড বেশি জোরে বল করতে মানে এট লিস্ট ওই টিমটা যেত আরকি। হ্যাঁ, তো তো সেই সুযোগটা মানে সেই সুযোগটা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নেয়। কিন্তু যা অবশ্যই। পরিস্থিতি হয়ে গিয়েছিল 94 ফর 4 তখনও সেখান প্রায় ২০০ থেকে রান অবশ্যই ম্যাচটা ফিরতেই পারতো ওরা। মানে ম্যাচটা জিতে নিতেই পারতো। আর পাকিস্তানের ওই কন্ট্রোল ম্যাচটা জিততে গেলে কিন্তু সিরিজটাই জিতে যেত। হ্যাঁ, ও ম্যাচ জিতে গেলে সিরিজও জিতে যায়। কিন্তু ওই সিচুয়েশনেও মানে মাথা ঠান্ডা রেখে মানে কোন রকম হারাকিরি না করে, কোন রকম এক্সট্রাভাগ্যান্স না দেখিয়ে এক্স্যাক্টলি। মানে পরপর দুটো মানে পার্টনারশিপ করে। সিগনিফিক্যান্ট পার্টনারশিপ করে দিয়ে এটা তো সব রাহুল পেয়েছে। দ্রাবিড় দিয়েই সম্ভব। মানে আমার মনে হয় না একদম। সচিন তেন্ডুলকরও এখানে মানে কতটা হ্যাঁ, মানে আমি সচিনের মানে না, সে যা গেছে অবশ্যই। সেটা কোনো কথা নয়। হ্যাঁ, মানে অমানুষিক একদম। কিন্তু যেটা রাহুল দ্রাবিড় করেছে সেটা কিন্তু মানে সেটা কম একদম, অমানুষিক একদম, নয়। একদম। এবং এই এতগুলো যে তুমি উদাহরণ দিলে এক্ষুনি একটা সরে বসে, আমি তোমাকে এই জায়গাটা থেকে জিজ্ঞেস করব যে প্রাক ধোনি যুগে, ধোনি মানে এসে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। ম্যাচ ফিনিশিং এ আমরা অন্য একটা ইয়ে দেখেছি, ফর্ম দেখেছি বিভিন্ন। তো প্রাক ধোনি যুগে একদিনের আন্তর্জাতিকে তুমি ফিনিশার হিসেবে রাহুল দ্রাবিড়কে কোথায় দাও? অনেক উপরে। মানে অনেক উপরে বলতে খুব উপরে রাখি আমি। আমার তো মনে আমার হয় সেরকম ফিনিশার প্রাক ধোনি যুগে রাহুল দ্রাবিড়। মানে সেরা, সেরা না হলেও ওয়ান অফ দ্যা বেস্ট তো বটেই। কারণ তুমি অ্যাবসলিউটলি। একটা ম্যাচ আমার মনে আছে আ পাকিস্তান ট্যুরের এই ২০০৪ এশিয়া কাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে ভারতের ফার্স্ট ম্যাচ ছিল আ শ্রীলঙ্কার এগেইনস্ট এ। ম্যাচটা হয়েছিল বোধহয় ডাম্বুলা না কোথাও একটা হয়েছিল বা এক্সাক্ট জায়গাটা ওই কলম্বোতে হয়নি। কিন্তু ওই ডাম্বুলাতে হয়েছিল। সেখানে শ্রীলঙ্কা আগে ব্যাট করে বোধহয় ২৮০-৮০ চাপিয়ে দেয় ওরকম। আর ভারত আ রান চেজ করতে গিয়ে ৪ উইকেটে ৭০-৬০ এরকম হয়ে যায়। সচিন, সৌরভ সবাই আউট। ওই আবার ওই আবার দ্রাবিড়-যুবরাজ পার্টনারশিপটা সেইখানে মানে ইনিশিয়ালি মানে মানে নকিং দ্য বল অ্যারাউন্ড ফর ওয়ানস অ্যান্ড টুস করতে ঠিক সময় ঠিক সময় দ্রাবিড়ের অ্যাক্সিলারেশন। এক্স্যাক্টলি। মানে এমন জায়গায় ম্যাচটাকে থেকে নিয়ে যাচ্ছিল যে মানে ক্রিজে আর ১-২ ওভার থাকলে ভারত সেই ম্যাচটা ন্যাচারালি। জাস্ট সামহাউ জিততে পারল না। মানে ঠিক। মানে মানে যেহেতু মানে মানে তখনও শ্রীলঙ্কা মানে তখনও আরকি নিজেদের মাঠে শ্রীলঙ্কা অলমোস্ট আনবিটেবল ছিল আরকি সেই সময়েও। তো সেই ম্যাচটা অন্য কোথাও হলে মানে আমার যা মনে হয় মানে রাহুল দ্রাবিড় ঠিকই ম্যাচটা বের করে নিতে পারতেন। ঠিক পারতেন বের করে নিতে। এই শ্রীলঙ্কান অবশ্যই, কন্ডিশনস হলো না আরকি। অবশ্যই। এবার একটা আমি তোমাকে, হ্যাঁ বলো। এই সরি। একটা ম্যাচ তুমি যে মানে এক্ষুনি প্রাক ধোনি যুগ বলছিলে, এবার পোস্ট ধোনি যুগেও মানে তখন ধোনি ক্যাপ্টেন হয়নি। দ্রাবিড় ২০০০ ক্যাপ্টেন ইন কন্ডিশন। দ্রাবিড়ই ক্যাপ্টেন ছিল জাস্ট বিফোর 2007 ওয়ার্ল্ড কাপ। তো ওয়েস্ট ইন্ডিজ ৪ টে ওয়ানডে খেলতে এসেছিল। হুম। সেখানে আ ফার্স্ট ওডিআইটা নাগপুরে মানে নাগপুরের নাগপুরের সিভিল লাইন স্টেডিয়াম মানে পুরনো হুম। স্টেডিয়াম যেটা। সেখানে আ দ্রাবিড় নট আউট ছিল। ৬০ কত নট আউট ছিল। কিন্তু তার স্ট্রাইক রেট বোধহয় প্রায় ২০০ র কাছাকাছি।
এবং আর খুব ভুল যদি আমি না হই, উল্টো দিকে মানে দ্রাবিড়ের উল্টো দিকে ধোনি ব্যাট করছিল। হ্যাঁ, সেই ম্যাচটা খুবই ক্লোজ হয়। মানে ভারত ৩৫০ না কত করে, ওয়েস্ট ইন্ডিজও ৩৪০-৪০ করে দেয়। তো ওই ইনিংস দ্রাবিড় না খেললে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এই মানে ভারত জিততো না। জিততো না, এক্স্যাক্টলি। দেখো, এই এই পর্যায়ে অব্দি আমরা যা কথা বললাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। শেষে একটু তোমাকে জিজ্ঞেস করবো, সেটা একটা হচ্ছে জিনিসই বলবো, শ্লক আর দ্রাবিড় নয়। না, দ্রাবিড় এই কিন্তু এই শ্লক এই করেনি। এতগুলো ম্যাচ দ্রাবিড় ঠিকঠাক ফিনিশ শট করেছে, খেলেই কিন্তু শুধু হ্যাঁ, স্লগিং করে নয়, এটাই না সবচেয়ে বড় কথা। স্লগিং করেইনি। ও ঠিকঠাক শট একদম, খেলেই রান করতো। কেউ এক্স্যাক্টলি, স্লগিং না করেও যে স্লগ করা যায় সেটা রাহুল দ্রাবিড় দেখিয়েছে। এটা কেউ মানতে এক্স্যাক্টলি। চাইবে না কেউ এখনকার এই যেগুলো। যাই হোক, ছেড়ে দাও। এইটাও তুমি দেখেছো যখন তুমি মানে একজন ক্রিকেট সমর্থক বা দর্শক হিসেবে। এরপর আমি তোমাকে জিজ্ঞেস করি একদম শেষ প্রশ্ন, যে তুমি কর্ম সূত্রে কোচ রাহুল দ্রাবিড়কে খুব কাছ থেকে দেখেছো, সেই অভিজ্ঞতা যদি একটুখানি বলো। এই ইয়াং প্লেয়ারদের তো খুবই লাভ হয়েছে। মানে রাহুল দ্রাবিড়কে মানে তুমি যদি আন্ডার-19 প্লাস ইন্ডিয়া এ কোচ বানাও, ওর হুম, থেকে ভালো তো আর কিছু হয় না। কারণ এই যারা খেলছে এখন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, স্যামসন, হর্ষদীপ সিং, ঋষভ পান্ত ঋষভ পান্ত। এ সবাই তো মানে সবাই নয় কিন্তু এই ঋষভ পান্ত, ঈশান কিষান হুম, এরা তো সেই ২০১৬ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আছে। হর্ষদীপ সিং। আর্শদীপ সিংও হ্যাঁ, হুম, হ্যাঁ মানে আর্শদীপ যদিও বোলার কিন্তু তাও আরকি। হ্যাঁ, 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 তাও আ আ আ প্লাস যখন দ্রাবিড় এনসিএ ডিরেক্টর ছিল, হুম, সেই সময় তো মানে এই ইয়াং প্লেয়ার মানে উঠতি প্লেয়ারদের ইন্টারন্যাশনাল স্টেজে মানে মানে নিয়ে এসে পারফর্ম করানোর এই এবিলিটিটাই তো মেইন জিনিস না? সেটা রাহুল দ্রাবিড় করে দেখিয়েছেন। প্লাস এক্স্যাক্টলি, প্লাস উনার যে সুবিধাটা হয়েছিল মানে ভারতের কোচ হওয়ার পর যে এরাই তো এই জয়সওয়াল, গিল এরাই তো হ্যাঁ, খেলেছে। হ্যাঁ, তো হ্যাঁ, they could and as well as he could relate much better with each other. অ্যাবসলিউটলি। এইটা কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা খুব ভালো পরিকল্পনার অংশ ছিল। এই মানে গত ৭-৮ বছরে এই যে সৌরভ প্ল্যানিং রাহুল গাঙ্গুলি দ্রাবিড়কে। হ্যাঁ, এখানে সৌরভ গাঙ্গুলি একটা রোল প্লে করেছে ডেফিনিটলি। কারণ উনি না থাকলে তো রাহুল দ্রাবিড় হয়তো কোচ পারত কিনা আমরা জানি না কেউ। ওই আ হয়তো আরেক রবি শাস্ত্রী আসতো হয়তো। কোন ঠিক নেই। মানে কি ধরনের কোচ আসতো কোন ঠিক নেই। ও হয়তো এখন যিনি আছেন তিনি হয়ে যেতেন। কোন ঠিক নেই। অনেক ধন্যবাদ সায়ক, খুব ভালো একটা আড্ডা দেওয়ার জন্য আমাদের সঙ্গে। আশা করি আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে পাবো আমাদের সঙ্গে, এবং সম্ভবত আজকালের মধ্যেই ভারতের টিমও হয়তো অ্যানাউন্স হতে চলেছে। হুম, তোমার আজকে তোমার জন্য বেশ, তোমার জন্য অপেক্ষায় থাকলাম টিম টিম সিলেকশনের পরে সেটা নিয়ে আলোচনার জন্য। ভালো থাকো। অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো।